Assalamu alaikum. Welcome to the National University online class. During this pandemic, I feel proud to be the part of this National University online video class lecture as a resource person. Please maintain the health rules. I am MST Sabina Yasmin, lecturer Islamic History and Culture, Rajshahi Government Women's College, Rajshahi. I will discuss about Islamic History BA Honors 4th year, course code 241605, name of course, Development of Muslim Art and Painting, lecture number 5, title of the lecture Kamaluddin Behzad, ওস্তাদ মোহাম্মদী। সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত আলোচ্য বিষয় চিত্রশিল্পী হিসেবে কামালউদ্দিন বেহজাদের শিল্পী জীবন, চিত্রশিল্পী হিসেবে কামালউদ্দিন বেহজাদের অবদান, চিত্রশিল্পী হিসেবে কামালউদ্দিন বেহজাদের শিল্পকর্মগুলো কি কি ছিল সেটা নিয়ে আলোচনা করব। বেহজাদের শিল্প চিত্রকলার যে বৈশিষ্ট্যসমূহ রয়েছে সেটা আমরা আলোচনা করব। এছাড়াও ওস্তাদ মোহাম্মদীর পরিচয়, চিত্রকর হিসেবে ওস্তাদ মোহাম্মদীর উত্থান এবং ওস্তাদ মোহাম্মদীর চিত্রকলার বৈশিষ্ট্য। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা চিত্রশিল্পী হিসেবে কামালউদ্দিন বেহজাদের মূল্যায়ন এর প্রথমে আমরা কামালউদ্দিন বেহজাদের শিল্পী জীবন সম্পর্কে আলোচনা করব। পারস্যের সুলতান হুসেন মির্জার রাজত্বকালে যে ক্ষণজন্মা এবং প্রতিভাশীল চিত্রশিল্পীর আবির্ভাব হয় তিনি হচ্ছেন কামালউদ্দিন বেহজাদ। তার রঙের স্বচ্ছতা ও উজ্জ্বলতায় চিত্রাঙ্কনের অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করেছিলেন পারস্য চিত্রকলায়। তার আমলে পারস্য চিত্রকলার স্বর্ণ শিখরে আরোহণ করেন। কামালউদ্দিন বেহজাদের চিত্রকর্মগুলো এতই বিখ্যাত ছিল যে সে সময় খন্দমীর বেহজাদকে যুগের বিস্ময় হিসেবে আখ্যায়িত করেছেন এবং ব্রাউন কামালউদ্দিন বেহজাদকে সে সময় প্রাচ্যের রাফেল হিসেবেও আখ্যায়িত করেছেন, কারণ কামালউদ্দিন বেহজাদের যে চিত্রকর্ম ছিল ঠিক পাশ্চাত্যের যে রাফেলের যে বিখ্যাত হয়েছিলেন ঠিক সেই রকমই কামালউদ্দিন বেহজাদ পার্শ্বেও তদ্রূপ কৃতিত্ব দেখিয়েছেন। এখন আসি কামালউদ্দিন বেহজাদের শিল্প জীবনের প্রথমে যেটি আসে তার পরিচয়। কামালউদ্দিন বেহজাদ আনুমানিক 1440 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেন এবং তার সুদীর্ঘ জীবনের অধিকাংশ সময় তিনি শিল্প চর্চায় অতিবাহিত করেন। তার এই দীর্ঘ এবং যুগান্তকারী শিল্পী জীবনের অধিকাংশ সময় তিনি শিল্পচর্চার মধ্য দিয়েই অতিবাহিত করেন এবং তার শিল্পী জীবনকে 3টি পর্যায়ে আমরা বিভক্ত করে আলোচনা করতে পারি। 1. 1468 থেকে 1506 সাল পর্যন্ত। এই সময় তিনি কামালউদ্দিন বেহজাদ হুসাইন মির্জা অধীনে পারস্যে তিনি হিরাতে শিল্পচর্চা করেছিলেন এবং তৈমুরীয় শিল্পচর্চার বিকাশে কামালউদ্দিন বেহজাদ নিজেকে নিয়োজিত রেখেছিলেন। এরপর 1507 খ্রিস্টাব্দ থেকে 1510 সাল এ সময়ে তৈমুরীয় বংশের পতন ঘটিয়ে উজবেক নেতা সায়বানি খান হিরাত দখল করেছিলেন এবং সে সময় সায়বানি খানের পৃষ্ঠপোষকতায় কামালউদ্দিন বেহজাদ তার শিল্প চর্চা অব্যাহত রাখেন। এরপর তার জীবনের তৃতীয় পর্যায় শুরু হয়, সেটি হচ্ছে 1510 থেকে 1514 সাল। 1510 সালে
সাহেবানী খানকে পরাজিত এবং নিহত করে শাহ ইসমাইল সাফাবি বংশের যিনি শাসক ছিলেন তিনি হিরাত দখল করেন এবং তার রাজধানী তাবরিজে স্থাপন করেন। এই তাবরিজে এসেও তিনি সাফাবি চিত্রকলার সূচনা করেন। এখানে উল্লেখ্য যে সাফাবি বংশ যখন প্রতিষ্ঠিত হয় ১৬১০ খ্রিস্টাব্দে যখন সাহেবানী খানের সঙ্গে তার যুদ্ধ চলছিল, তখন শাহ ইসমাইল খুবই বিচলিত হয়ে পড়েন এবং কামাল উদ্দিন বিহিজাতকে একটি গুহার মধ্যে লুকিয়ে রাখেন যাতে তার কোনো ক্ষতি না হয়। তো পরবর্তীতে শাহ ইসমাইল কামাল উদ্দিন বিহিজাতকে তাবরিজে নিয়ে যান এবং সেখানে সাফাবি বংশের যে চিত্রকলা তার সূচনা করেন এবং শাহ ইসমাইল পরবর্তীতে সাফাবিদের রাজকীয় শিল্পকলা একাডেমি প্রতিষ্ঠা করেন এবং ১৫২২ খ্রিস্টাব্দে সেই একাডেমির পরিচালক হিসেবে শাহ ইসমাইল কামাল উদ্দিন বিহিজাতকে নিযুক্ত করেন। সেখানে তিনি নিজের কৃতিত্ব দক্ষতার সাথে তুলে ধরেছিলেন। তার তুলির আঁচড়ে সাফাবি চিত্রকলা উৎকর্ষ সাধিত হয়েছিল এবং পরবর্তীতে তার যে শিষ্যগণ ছিলেন তারাও কামাল উদ্দিন বিহিজাতের মতোই সাফাবি চিত্রকলার চরম উৎকর্ষ সাধন করেন এবং স্বর্ণ যুগের সূচনা করেছিলেন। এরপর ১৪২২ খ্রিস্টাব্দে কামাল উদ্দিন বিহিজাত ইন্তেকাল করেন। ফলে তার পরবর্তী উত্তরসূরি যারা ছিলেন, শিষ্য ছিলেন, তারা বিভিন্ন চিত্রকলায় কামাল উদ্দিন বিহিজাতের চিত্রকর্মের অনুকরণে অনেক চিত্রকর্ম, পাণ্ডুলিপি, প্রতিকৃতি অঙ্কন, মিনিয়েচার অঙ্কন এবং বিচ্ছিন্ন মিনিয়েচারও অঙ্কন করে তারা বিখ্যাত হয়েছিলেন। মূলত কামাল উদ্দিন বিহিজাতের শিষ্যগণ সুদূর মুঘল বংশে এসেও কৃতিত্বের সাথে তাদের চিত্রকর্ম অঙ্কন করেছিলেন। এরপর আসি মুসলিম চিত্রকলায় কামাল উদ্দিন বিহিজাতের যে অবদান সে সম্পর্কে আলোচনা করি। সেখানে দেখা যাচ্ছে যে কামাল উদ্দিন বিহিজাত ১৫১০ সালে হিরাত থেকে তিনি যখন সাফাবি বংশের রাজধানী তাবরিজে গমন করেন এবং সেখানেও তিনি কৃতিত্বের সাথে তার শিল্পকলা একাডেমি পরিচালনা করেছেন। তার অবদান হিসেবে হিরাত চিত্রশালায় তিনি উঁচু শ্রেণীর তৈমুরীয় চিত্ররীতির যে বিকাশ ঘটান তার উৎকর্ষ সাধন এবং পরিপূর্ণতা আনয়ন করেন। এরপর তিনি বিহিজাতকে যখন তাবরিজের সাফাবি চিত্রকলার প্রতিষ্ঠাতা মনে করা হয়, কারণ তিনি সেখানে শাহ ইসমাইল কর্তৃক প্রতিষ্ঠিত রাজকীয় শিল্পকলা একাডেমির পরিচালক নিযুক্ত হবার পর থেকেই তিনি এবং তার শিষ্যগণ চিত্রশিল্পের ব্যাপক উৎকর্ষ সাধন করেছিলেন। এরপর আসি বোখারায় যে চিত্রকর্মগুলো উন্মেষ হয়েছিল বা সূচনা হয়েছিল, বিহিজাতের চিত্ররীতির উপর ভিত্তি করেও বোখারার চিত্রকর্মগুলো চিত্রিত হয়েছিল। এরপর আসি কামাল উদ্দিন বিহিজাতের একজন শিষ্য সৈয়দ আলী, তিনি পারস্য থেকে সম্রাট হুমায়ুনের সাথে মুঘল সাম্রাজ্যে এসেছিলেন এবং মুঘল চিত্রকলার সূচনা করেছিলেন। আরেকটি বিষয়ে কামাল উদ্দিন বিহিজাতের কৃতিত্ব অনন্য, সেখানে হচ্ছে প্রতিকৃতি অঙ্কন, অর্থাৎ আবক্ষ চিত্রাঙ্কনে বিহিজাতের মতো অবদান কেউ রাখতে পারেননি, তাই তার অবদান অনস্বীকার্য। তিনি ব্যক্তির হুবহু চিত্রাঙ্কন করে যে রীতি কৌশল অবলম্বন করেছিলেন, সেই কৌশলের রপ্ত করেই তার শিষ্যগণ মুঘল চিত্রশালায় এসে বহু প্রতিকৃতি অঙ্কন করেছিলেন। মূলত সেখান থেকেই তার শিষ্যগণ প্রতিকৃতি অঙ্কনের রীতি কৌশল রপ্ত করেছিলেন।
এরপর আসি বিহিজাতের চিত্রকর্ম। চিত্ররীতির নিদর্শন অনুসারে বিহিজাতের চিত্রকর্মকে আমরা 3টি ভাগে ভাগ করে আলোচনা করতে পারি। চিত্রকর্মগুলো পান্ডুলিপি চিত্রায়ন, বিচ্ছিন্ন মিনিয়েচার এবং প্রতিকৃতি অঙ্কন। প্রথমেই আমরা পান্ডুলিপি চিত্রায়ন সম্পর্কে আলোচনা করব। সেখানে সাদির অমর গ্রন্থ বুস্তা 1488 থেকে 89 খ্রিস্টাব্দে এই সাদির অমর গ্রন্থ বুস্তা চিত্রায়ন করে শেখ সাদির এই পান্ডুলিপি চিত্রায়ন করে হুসেন মির্জার জন্য কামালউদ্দিন বিহিজাত যে কৃতিত্ব রেখেছিলেন তা অনন্য সাধারণ। সাদির অমর গ্রন্থ বুস্তায় তার 5টি চিত্রায়নে করেছেন বলে ধারণা করা হয়, তার মধ্যে 4টিতে স্বাক্ষর পাওয়া যায়। যে চিত্রগুলো তিনি অঙ্কন করেছিলেন সেগুলো হচ্ছে সুলতান দারা এবং তার পশুপালকগণ। এখানে সুলতান দারা তার সৈন্যদল থেকে বিচ্ছিন্ন হয়ে একটি পাহাড়ি এলাকায় তিনি পশুপালকদের সঙ্গে যে একটা চিত্র দেখা যায়, সেখানে দেখা যাচ্ছে যে রঙের বৈচিত্র্য, সুষ্ঠু সমাবেশ, প্রাণীজগতের প্রতি সহানুভূতিশীল মনোভাব, অশ্বদের সচকিত এবং দৃষ্টি এবং মডেলিং দ্বারা তিনি যে প্রতিকৃতি প্রকাশের প্রচেষ্টা চালিয়েছেন, অভিব্যক্তিপূর্ণ মুখ অবয়ব, বিভিন্ন রঙের প্রভাব, বিভিন্ন রঙের প্রস্তরখণ্ড, পাতা, ঘাসফুল প্রভৃতির ব্যবহারের মাধ্যমে তিনি একটি আকর্ষণীয় সমতল ভূমির একটি চিত্র অঙ্কন করেছিলেন, যা তার সৃষ্টিকে অপূর্ব মর্যাদা দান করেছিল। সাদির আরেকটি গ্রন্থের আরেকটি চিত্র হচ্ছে সেটি একটি মসজিদের দৃশ্য। এই দৃশ্যে বিহিজাত যে অন্তর্দৃষ্টি এবং আলংকরিক রীতি প্রয়োগ করেছেন তা সত্যিই বিরল। মসজিদের পাশে অপর যে ইমারতখানা দেখা যায় সেটি কোনো মাদ্রাসা হতে পারে বলে অনুমান করা হয়। এই চিত্রে কয়েকজন শিক্ষার্থীকে নামাজ পড়া অবস্থায় দেখা যায়, কাউকে আলাপরত অবস্থায় দেখা যায় এবং বিহিজাতের যে অনবদ্য সৃষ্টি, এর মধ্যে আরবি ক্যালিওগ্রাফির কিছু অপূর্ব নিদর্শন এখানে রয়েছে এবং রঙের যোগ্যতম ব্যবহারও এখানে লক্ষ্য করা যায়। প্রতিটি উপাদান এতই সূক্ষ্ম এবং যত্ন সহকারে ব্যবহার করা হয়েছে যে যা একমাত্র কামালউদ্দিন বিহিজাদের তুলির মাধ্যমে বা তুলির আঁচড়েই সম্ভব। মিনিয়েচারের বাম দিকে উপরে একটি ব্যক্তিকে সাদা কাগজ প্রদর্শন করতে দেখা যাচ্ছে, যেখানে মূলত কামালউদ্দিন বিহিজাতের স্বাক্ষর রয়েছে। তো কামালউদ্দিন বিহিজাত চিত্রকর্মের একটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে তার স্বাক্ষরগুলো এমন বিরল এবং ক্ষুদ্র জায়গায় এবং গোপনীয় স্থানে করা হয় যা অনুবীক্ষণ যন্ত্র ছাড়া উদ্ধার করা একেবারেই অসম্ভব। এরপর আসি মসজিদের অভ্যন্তরে ধর্মীয় আলোচনা। এই চিত্রে মসজিদের অভ্যন্তরে ধর্মীয় ব্যক্তিদের গভীরভাবে আলোচনায় নিমগ্ন থাকতে দেখা যায় এবং এর বাহিরের দিকে 5 জন ব্যক্তিকে আলাপরত অবস্থায় দেখা যাচ্ছে। মসজিদের যে খিলান অঙ্কিত হয়েছে সেটি অত্যন্ত সূক্ষ্মভাবে তুলে ধরা হয়েছে, আরবি ক্যালিওগ্রাফিও যেটা রয়েছে সেটাও তুলে ধরা হয়েছে এবং এর কারুকার্য এত সুন্দরভাবে তুলে ধরা হয়েছে, স্থাপত্যিক রীতি কৌশলকে তিনি নৈপুণ্য তার সাথে সুচারুরূপে তিনি তুলে ধরতে সক্ষম হয়েছেন এবং তিনি এই অতি যত্ন সহকারে সাবলীল এবং প্রাণবন্ত
দৃশ্যকে তিনি উপস্থাপন করেছেন। এরপর আসি আরেকটি চিত্র সাদির গ্রন্থের, সেটা হচ্ছে জুলেখার ঐন্দ্রজালিক আকর্ষণ হতে হযরত ইউসুফ অব্যাহতি লাভের যে প্রচেষ্টা সেটি তুলে ধরা হয়েছে। সাদির বুস্তায় যে চিত্রাবলী রয়েছে তার মধ্যে সর্বাপেক্ষা আকর্ষণীয় এবং জটিল চিত্র হচ্ছে এটি। এই মিনিয়েচারে বিহজাত অসাধারণ দক্ষতা এবং কর্মকুশলতার সাথে সাতটি দরজা বিশিষ্ট একটি প্রাসাদের অভ্যন্তরীণ দৃশ্য অঙ্কন করে অশেষ কৃতিত্ব প্রদর্শন করেছেন। এখানে 7টি দরজায় দেখা যাচ্ছে, যা একমাত্র কামাল উদ্দিন বিহজাদের পক্ষে সম্ভব। একই চিত্রে একই পৃষ্ঠায় 7টি দরজা প্রদর্শন করা একজন শিল্পীর কত বড় শিল্পী হলে এটি উপস্থাপন করা সম্ভব, কামাল উদ্দিন বিহজাতের এই চিত্রকর্মটি দেখলে অনুমেয়। এই চিত্রে যে বিষয়বস্তু রয়েছে তা খুবই ভাবব্যঞ্জক। এখানে ইউসুফকে আকৃষ্ট করার জন্য জুলেখা 7টি দরজা বিশিষ্ট একটি প্রাসাদ নির্মাণ করেন এবং যা শয্যাকক্ষে ইউসুফকে আলিঙ্গনরত অবস্থায় জুলেখার একটি দেয়ালচিত্র অঙ্কনের নির্দেশ দেন। কিন্তু চিত্রকর শিল্পের চাতুর্যতার পরাকাষ্ঠা দেখিয়ে জুলেখা কর্তৃক যে ইউসুফকে ধরার যে প্রচেষ্টা সেইটিকেই চিত্রায়িত করেছেন। কিন্তু ফাঁদের কথা বুঝতে পেরে ইউসুফ মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন এবং 7টি দরজায় খুলে যায় এবং তিনি জুলেখার মোহ থেকে মুক্তি লাভ করেন। সাদির বুস্তার যে চিত্রকর্মগুলো চিত্রিত হয়েছে সেগুলো বর্তমানে কায়রোর রয়্যাল ইজিপশিয়ান লাইব্রেরিতে সংরক্ষিত আছে। এছাড়াও আরেকটি চিত্রকর্ম দেখা যায় যেখানে সুলতান হুসাইন বাইকারার যে দরবার দৃশ্য সেটি চিত্রায়ন করেছেন। চিত্রে আমরা স্ক্রিনে একটি দরবারের দৃশ্য দেখতে পাচ্ছি। সেখানে সুলতান হুসাইন বাইকারার তার 7 জন সভাসদের সাথে কোনো বিষয়ে আলোচনা করছেন এবং গ্রাম্য একজন ব্যক্তিকে দেখা যাচ্ছে, তিনি প্রবেশের চেষ্টা করছেন, সেখানে তাকে বাধা দেওয়া হচ্ছে। এখানে কিছু লোককে আলোচনারত দেখা যাচ্ছে। সুলতান এই বাইকারার দরবার দৃশ্য একটি যে স্থাপত্যিক রীতিকৌশল, বৈশিষ্ট্য, অঙ্গভঙ্গি, অভিনবত্ব এবং রঙের প্রাচুর্য সত্যি চমৎকার এবং বিহজাতের চিত্রকর্মের অপূর্ব নিদর্শন হিসেবে এটি চিহ্নিত করা যায়। এরপর আসি আরেকটি পাণ্ডুলিপি তিনি চিত্রায়ন করেছিলেন, সেটি হচ্ছে নিজামীর খামছা। এখানে প্রথম চিত্রটি হচ্ছে নওফল ও লায়লার গোত্রের মধ্যে সংঘর্ষ। এই চিত্রে মজনুর বন্ধু নওফল এবং লায়লার গোত্রের মধ্যে যে সংঘর্ষ বা যুদ্ধের যে চিত্র তুলে ধরা হয়েছে সেখানে অপূর্ব ভঙ্গি এবং নাটকীয়তার যে দৃশ্য তিনি সুনিপুণভাবে তুলে ধরেছেন এবং আড়াল থেকে মজনু সেই দৃশ্য অবলোকন করছেন। সেখানে বিভিন্ন পাথরের চিত্রাঙ্কন করা হয়েছে, সাধারণ গাছপালা অঙ্কন করা হয়েছে, সেখানে প্রকৃতির অপূর্ব দৃশ্য তুলে ধরা হয়েছে। এরপর আসি অশ্বপৃষ্ঠের যুদ্ধের দৃশ্য। এই পাণ্ডুলিপির এই চিত্রটির চিত্রায়নে কামাল উদ্দিন বিহজাত অশ্বপৃষ্ঠে থেকে কিভাবে যুদ্ধ করা যায়
সেই নাটকীয় দৃশ্য তুলে ধরেছেন এবং জীবজন্তুর প্রতি যে সহানুভূতিশীল মনোভাব সেটিও তুলে ধরা হয়েছে এবং অশ্বের যে সচকিত দৃষ্টিভঙ্গি সেটিও তুলে ধরা হয়েছে নিখুঁতভাবে। এরপর আসি ড্রাগনের সাথে যুদ্ধরত বাহারাম গুর। নিজামীর খামসার এই যে একটি চিত্র যেখানে বাহারাম গুর ড্রাগনের সাথে যুদ্ধরত অবস্থায় দেখা যাচ্ছে। এখানে ঘোড়ার পিঠে বাহারাম গুর ড্রাগনকে হত্যা করার দৃশ্যটি তুলে ধরা হয়েছে। এখানে খুব সূক্ষ্মভাবে জীবজন্তুর প্রতি সহানুভূতিশীল মনোভাব অঙ্কন করা হয়েছে। পাহাড় পর্বতের চিত্র অঙ্কিত হয়েছে এবং সেখানে গতিশীল চিত্রটিও তুলে ধরা হয়েছে। এরপর আসি নিজামীর খামসার আরেকটি বিখ্যাত চিত্র হচ্ছে খাওয়ারনাকের দুর্গ নির্মাণ। এই চিত্রে কামাল উদ্দিন বিহিজাত খাওয়ারনাকের দুর্গ নির্মাণে শ্রমিকদের যে কর্মতৎপরতা সেটি তুলে ধরেছেন। এরপর আসি আমরা সরফুদ্দিন আলী ইয়াজদির জাফরনামা সম্পর্কে। আলী ইয়াজদির জাফরনামার যে পাণ্ডুলিপিটি লিখিত হয়েছে তার কয়েকটি চিত্র কামাল উদ্দিন বিহিজাত অঙ্কন করেছেন বলে উদ্ধার করা হয়েছে। তার মধ্যে যে চিত্রগুলোই বিখ্যাত সেটি হচ্ছে আমু দরিয়াতে যুদ্ধ। এখানে চিত্র পরিকল্পনা খুবই আকর্ষণীয়। রাত্রির দৃশ্য প্রকাশের যে দূরভিসন্ধি দেখানো হয়েছে তা সত্যি মনোমুগ্ধকর। রাত্রিতে দূর দিগন্তে চাঁদের একটি চিত্র অঙ্কিত হয়েছে এবং সমগ্র মিনিয়েচারটিতে একটি আলংকরিক রীতিতে উদ্ভাসিত। যদিও উভয় পৃষ্ঠায় অঙ্কিত হলেও এ চিত্রের বিষয়বস্তু ছিল বিন্যাসের দিক দিয়ে খুবই প্রকাশভঙ্গি। এরপর আসি সমরকন্দের জুমা মসজিদ নির্মাণ। সমরকন্দের যে দৃশ্যে তৈমুরীয় স্থাপত্য শিল্পের যে প্রকৃত নিদর্শন, এই সমরকন্দের যুদ্ধ নির্মাণের কৌশলে সে যে মসজিদের নির্মাণ কৌশল সেটি সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। এরপর আসি কিপচাকের সৈন্যবাহিনী ধ্বংস। চিত্রকর প্রখর শৈল্পিক চাতুর্য এবং অপরিসীম দক্ষতার সাথে কিপচাকের যে সৈন্যবাহিনীর ধ্বংস এই চিত্রটি তুলে ধরেছেন। এই চিত্রে বিভিন্ন প্রস্থখণ্ড দ্বারা গঠিত পাহাড়ি অঞ্চলের যে দৃশ্য সেটি তুলে ধরেছেন এবং প্রাণ ভয়ে সৈন্যরা পালিয়ে বিভিন্ন গুহায় যে আশ্রয় নিয়েছেন সেটি খুবই সুন্দর। এখানে সুন্দর এবং উজ্জ্বল বৈচিত্র্যপূর্ণ করে তুলে ধরা হয়েছে। আর এখানে ব্যক্তি স্বাতন্ত্র্য বিহিজাদের যে শৈল্পিক বৈশিষ্ট্য সেটি এই কিপচাকের সৈন্যবাহিনীর ধ্বংস চিত্রকর্ম দেখে স্পষ্টতই স্মরণ করিয়ে দেয়। এরপর আসি তৈমুরের খিপ শহর অবরোধ। এই চিত্রে রঙের উজ্জ্বলতা, প্রাকৃতিক বৈশিষ্ট্যপূর্ণ অভিব্যক্তি এবং প্রাকৃতিক দৃশ্যের যে উপকরণ বিচার করলে এটিকে আর্নল্ড বলেন বিহিজাদের অন্যতম শিল্পসৃষ্টি হচ্ছে তৈমুরের খিপ শহর অবরোধ। এরপর আসি তৈমুরের অভিষেক উপলক্ষে দরবার। তৈমুরের অভিষেক অনুষ্ঠানের যে দরবার দৃশ্য দেখানো হয়েছে সেখানে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান উপলক্ষে দরবারের প্রতিটি কানায় কানায় আনন্দ মুখর হয়ে উঠেছিল সেই চিত্র এখানে তুলে ধরা হয়েছে এবং সেখানে প্রচুর রঙের আধিক্য দেখা যায় এবং উজ্জ্বল পোশাক, উজ্জ্বল প্রকৃতি এবং প্রকৃতির দৃশ্যের যে উপকরণ সেটা খুব স্পষ্ট এবং সুনিপুণভাবে তুলে ধরা হয়েছে।
এরপর আসি স্মার্নার সেন্ট জনে দুর্গ অবরোধ। এই চিত্রের মাধ্যমে বলা হচ্ছে যে ক্ষিপ স্মার্না দুর্গের মিনিয়েচার যে রয়েছে এর অধিকতর স্পর্শী, কারণ এই চিত্রের কলবর ছিল বৃহত্তর বিধায় স্মার্না দুর্গের মিনিয়েচার অধিক সুন্দর এবং যে সুরক্ষিত দুর্গ এটি, সেটি এই চিত্রের মাধ্যমে কামাল উদ্দিন বিহিজাত তুলে ধরতে সক্ষম হয়েছেন। এরপর আসি মিনিয়েচার, সেটি হচ্ছে বিচ্ছিন্ন মিনিয়েচার অঙ্কন। 15 শতকের শেষার্ধে কেভরকিয়ানের সংগ্রহে যে গোলাকার মিনিয়েচারটির বিষয়বস্তু হচ্ছে লাঠিতে ভর করে একজন বৃদ্ধ ব্যক্তি এবং তরুণ একটি মনোরম প্রাকৃতিক পরিবেশে পার্বত্য অঞ্চলের ছোট্ট একটি নদীর তীরে বসে কথোপকথন করছে। ক্ষুদ্র এই পরিসরে প্রতিটি উপাদানগুলোকে পুঙ্খানুপুঙ্খভাবে চিত্রিত করার যে দক্ষতা, সেটি বিহিজাত ব্যতীত অপর কোনো চিত্রকরের মধ্যে এই গুণটি ছিল কিনা তাতে সন্দেহ আছে। আরেকটি বিষয় হচ্ছে ক্ষুদ্র চিত্রাঙ্কনে এই চিত্রটি ছিল নিঃসন্দেহে সর্বোৎকৃষ্ট। পটভূমিতে দেখা যাচ্ছে সুউচ্চ স্পঞ্জের মতো যে প্রস্তরখণ্ডের পাহাড়, পত্রবিহীন বৃক্ষের যে চূড়ায় কিচিরমিচির করছে পাখি এবং তসবিহ হস্তে যে অশীতিপুর সাধু বয়সের ভারে লুজ্জ এরকম তরুণের সচকিত ভঙ্গি, সবকিছুই এই বিচ্ছিন্ন মিনিয়েচারের মাধ্যমে কামাল উদ্দিন বিহিজাত তুলে ধরার চেষ্টা করেছেন। এই মিনিয়েচার দেখেই বোঝা যায় যে তার শৈল্পিক অভিজ্ঞতা কতটা গভীর ছিল। এরপর আসি প্রতিকৃতি অঙ্কন। কামাল উদ্দিন বিহিজাত মানুষের বা আবক্ষ হুবহু প্রতিকৃতি অঙ্কন, এই আবক্ষ অঙ্কনে কৃতিত্বপূর্ণ অবদান রাখেন। এই প্রতিকৃতি অঙ্কনের যে রীতি কৌশল, এখান থেকে তার শিষ্যগণ রপ্ত করে সেটি মুঘল চিত্রকলায় প্রয়োগ করে সেখানে সম্রাট বাবর, সম্রাট আকবর, সম্রাট জাহাঙ্গীর, সম্রাট শাহজাহান, সম্রাট আওরঙ্গজেব এ সমস্ত এবং অন্তঃপুরিকার যে নারীরা ছিলেন, সভাসদবৃন্দ ছিলেন, আমিরমরা ছিলেন, তাদের প্রতিকৃতি অঙ্কন করেছিলেন। মূলত এই অঙ্কন রীতি কৌশলটা মূলত কামাল উদ্দিন বিহিজাতের কাছ থেকেই শেখা। তো এইখানে সুলতান হুসাইন মির্জার প্রতিকৃতি অঙ্কন করেন, এরপরে সাইবানি খানের প্রতিকৃতি অঙ্কন করেন, উট এবং এর চালকের প্রতিকৃতি তিনি অঙ্কন করেছিলেন। এখানে স্ক্রিনে একটি চিত্র দেখানো হয়েছে, সেটি হচ্ছে সাইবানি খানের প্রতিকৃতি। সাইবানি খান এখানে তাকিয়ায় হেলান দিয়ে বসে থাকার একটি প্রতিকৃতি তিনি অঙ্কন করেছেন। এর মাধ্যমে তিনি প্রতিকৃতি অঙ্কনের যে দক্ষতা এবং নৈপুণ্যতা তিনি সেখানে প্রদর্শন করেছে। এরপর আসি বিহিজাতের চিত্রকলার বৈশিষ্ট্যসমূহ। জটিল বিষয়বস্তু সুনিপুণ এবং তাৎপর্যপূর্ণভাবে তিনি বিন্যাস সাধন করেছিলেন। তার যে আমরা চিত্রকর্মগুলো দেখলাম তার মাধ্যমে তার বৈশিষ্ট্যগুলো সহজে অনুমেয়। তার চিত্রকলার রঙের যে ব্যবহারে গভীরতা এবং অন্তর্দৃষ্টি সম্পন্ন। তার ক্ষুদ্রাকৃতির প্রতিকৃতি তিনি যে অঙ্কন করেছেন এবং সেখানে গোলাকার চিত্রবিন্যাস পরিলক্ষিত হয়। তার চিত্রকলার বিষয়বস্তুর সঙ্গে পটভূমির অপূর্ব সমন্বয় দেখা যায়। মুখভঙ্গির যথার্থ চিত্রাঙ্কন সেখানে পরিলক্ষিত হয়েছে। এছাড়াও তিনি ব্যক্তি স্বাতন্ত্র্য এবং স্বকীয়তা প্রকাশের রীতি কৌশল সুনিপুণভাবে তুলে ধরেছেন। তার চিত্রকর্মের অপর আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে ব্যক্তির প্রতিকৃতি অঙ্কনের তিনি পথিকৃৎ ছিলেন। তার কাছ থেকে মূলত তার শিষ্যগণ এই প্রতিকৃতি অঙ্কনের কৌশল ও রীতি রপ্ত করেছেন।
এরপর আসি বাস্তবধর্মী জীবজন্তুর চিত্রায়ন। আমরা প্রত্যেকটি চিত্রে দেখেছি জীবজন্তুর যে বাস্তবধর্মী চিত্রায়ন করেছেন, সেখানে চকচকিত অশ্ব, ড্রাগনের চলমান দৃশ্য, এগুলো তিনি ফুটিয়ে তুলেছেন। এছাড়া তার মঙ্গলীয় জড়তা এবং অনড়ভাবের পরিবর্তে তিনি তার চিত্রকর্মে গতিশীলতা এনেছেন এবং সেখানে পার্শ্বীয়করণ করা হয়েছে। তিনি যে চিত্রকর্মগুলো এঁকেছেন তার মধ্যে কার্পেট, তাঁবু, স্থাপত্যিক ঐতিহ্য প্রভৃতির জ্যামিতিক নকশা এবং লতাপাতার নকশা এবং আরপি লিপির ব্যবহার আমরা তার চিত্রকর্মের মধ্যে দেখেছি। এটিও তার চিত্রকর্মের অপর একটি বৈশিষ্ট্য। এছাড়া প্রাকৃতিক চিত্রে প্রকৃতিকে তিনি প্রাণবন্ত করে তোলার প্রয়াস পেয়েছেন। এছাড়া তার চিত্রকর্মের অপর একটি বৈশিষ্ট্য হচ্ছে দ্বিমাত্রিক রীতি ব্যবহৃত হলেও ভাস্কর্যের যে কৌশল তার পরিলক্ষিত হয়নি। এরপর তিনি যে কোনো চিত্রকর্ম তৈরি করার সময় নতুন পরিকল্পনা এবং তার সমাবেশ তিনি ঘটিয়েছেন। এরপর আমরা আসি ওস্তাদ মোহাম্মদীর পরিচয়। ওস্তাদ মোহাম্মদী যেসব প্রথিতযশা চিত্রকরের ঐকান্তিক সহযোগিতার পারস্যের স্বাভাবিক চিত্রকলার উৎকর্ষের এবং পরিপূর্ণতার সর্বোচ্চ শিখরে আরোহণ করেছিল, তন্মধ্যে ওস্তাদ মোহাম্মদী ছিলেন অন্যতম। রঙের প্রাচুর্য এবং তুলির যে কমনীয়তা, তিনি বিস্ময়কর সব চিত্র অঙ্কন করতেন। প্রাণবন্ত এবং কমনীয় বাস্তবধর্মী চিত্রায়নে ওস্তাদ মোহাম্মদীর কৃতিত্ব অতুলনীয়। তার সর্বাপেক্ষা বৈশিষ্ট্যপূর্ণ ছাপ তিনি রেখেছিলেন তাবরিজ চিত্রশালায়। সেখানে তিনি অনেক চিত্র অঙ্কন করে বিখ্যাত হয়েছেন। 16 শতকের শেষার্ধে সাফাভি চিত্রকলার একাডেমি পাদপীঠ তাবরিজে তিনি তার চিত্রজীবন শুরু করেন এবং তার পিতার নাম সুলতান মোহাম্মদ, যিনি একজন বিখ্যাত চিত্রশিল্পী। তিনিও সাফাভি চিত্রকলার একজন একনিষ্ঠ চিত্রকর। ওস্তাদ মোহাম্মদী তার পিতার একজন শিষ্য এবং যোগ্য উত্তরসূরি ছিলেন। তারা সাফাভি চিত্রকলার পৃষ্ঠপোষকতায় এবং একান্ত সহযোগিতা সাফাভি চিত্রকলাকে এক নতুন মাত্রা দান করেছিলেন। চিত্রকর হিসেবে যদি উত্থান আলোচনা করি তাহলে আমাদের একটু পেছনের দিকে তাকাতে হবে। কামাল উদ্দিন বিহেজাদ যখন তৈমুরীয় চিত্রকলার কাজ করছিলেন, তারপর সাইবানি খানের পৃষ্ঠপোষকতায় তিনি সেখানে চিত্রকর্ম চর্চা অব্যাহত রেখেছেন। তারপর তিনি যখন 1510 খ্রিস্টাব্দে শাহ ইসমাইলের চিত্রকলায় কাজ করেছেন, তখন সেখানে তার পিতা সুলতান মোহাম্মদও চিত্রকর হিসেবে বিখ্যাত ছিলেন। আরেকটি বিষয় হচ্ছে তিনি 1522 খ্রিস্টাব্দে যখন শাহ ইসমাইলের প্রতিষ্ঠিত রাজকীয় শিল্পকলা একাডেমির পরিচালক হিসেবে নিযুক্ত হন, তখন ওস্তাদ মোহাম্মদীও তার পিতার সাথে এখানে চিত্রকলার চর্চা শুরু করেন। বরং দেখা যাচ্ছে যে এই একাডেমিতেই ওস্তাদ মোহাম্মদীর চিত্রকর্মের হাতেখড়ি হয়েছে এবং তার একটি চিত্র থেকে প্রতীয়মান হয় যে 1584 সালে তার একটি চিত্রকর্ম পাওয়া যায়। সেক্ষেত্রে এটি অনুমেয় যে প্রায় অর্ধ শতাব্দী সময় ধরে তিনি চিত্রকলার শিল্পচর্চা চালিয়েছিলেন। ওস্তাদ মোহাম্মদীর চিত্রকলার এবার বৈশিষ্ট্য সম্পর্কে আমরা আলোচনা করব। তার চিত্রকলার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে স্বল্প রঙের ব্যবহার। স্বল্প রঙের ব্যবহারে ওস্তাদ মোহাম্মদীর তিনি যে চিত্রকর্মগুলো চিত্রায়িত করেছেন তা অনন্য সাধারণ রয়েছে।
স্বল্প রং ব্যবহার করে কিভাবে বিষয়বস্তুকে আকর্ষণীয় এবং অভিব্যক্তিপূর্ণভাবে ফুটিয়ে তোলা যায় তা ওস্তাদ মোহাম্মদীর চিত্রকলা থেকে বোঝা যায়। স্বকীয় রীতির প্রচলন, তিনি অন্য শিল্পীদের রীতিকৌশল প্রয়োগ না করে তিনি নিজস্বভাবে সৃজনশীল যে রীতিকৌশল সেটি তিনি চালু করেছিলেন। রেখাঙ্কন পদ্ধতি, চিত্রকর্মে রেখাঙ্কন পদ্ধতি মূলত ওস্তাদ মোহাম্মদী উদ্ভাবন করেন এবং সেটি প্রয়োগ করে অনেক চিত্রকর্ম তিনি অঙ্কন করেছেন। প্রাকৃতিক দৃশ্যের বাস্তব রূপায়ণ, ওস্তাদ মোহাম্মদীর চিত্রকলার অন্যতম প্রধান বৈশিষ্ট্য ছিল প্রাকৃতিক দৃশ্যের বাস্তব রূপায়ণ। সেখানে দেখা যাচ্ছে যে মেষ চালক মেষ চড়ানোর যে দৃশ্য তিনি তা প্রকৃতিকে জীবন্ত করে তুলে ধরেছেন। এরপর গ্রামীণ দৃশ্যের অবতারণা, তার একটি চিত্রকর্মে দেখা যায় যে গ্রামীণ একটি দৃশ্য ফুটে উঠেছে যেখানে কুঁজ বিশিষ্ট ষাঁড়ের মাধ্যমে জমি কর্ষণ করা হচ্ছে, কিছু মহিলা চরকায় সুতা কাটছেন, মাঝে মাঝে তারা আলাপ করছেন, তারপরে দেখা যাচ্ছে যে মাঝে মাঝে তারা কথাবার্তাও বলছেন। এই যে গ্রামীণ একটি দৃশ্য তিনি সেই দৃশ্যটি তুলে ধরেছেন। এরপর আসি জীবজন্তুর প্রতিকৃতি অঙ্কন, তিনি কুঁজ বিশিষ্ট ষাঁড় মেষ এবং মৃগার দৃশ্য তিনি অঙ্কন করেছেন। বনভোজনের দৃশ্যাঙ্কন, এই চিত্রে ওস্তাদ মোহাম্মদ শিক্ষক এবং ছাত্রদের সমন্বয়ে যে বনভোজন হয় সেটির দৃশ্য তিনি তুলে ধরেছেন। সেই চিত্রে দেখা যায় যে কামাল উদ্দিন বিহিজাদের মতো তিনি রঙের এখানে ব্যবহার করেছেন এবং সেখানে দেখা যাচ্ছে যে কিছু শিক্ষক ছাত্র আলাপরত অবস্থায় রয়েছে, 5 জন পাচক সেখানে রান্না বান্না করছেন, দূরে পাহাড় পর্বতের কিছু দৃশ্য সেখানে দেখানো হয়েছে। এরপর আসি গোলাকৃতি মুখাবয়ব, ওস্তাদ মোহাম্মদীর চিত্রকর্মে দেখা যায় যে প্রতিকৃতি অঙ্কনে তিনি গোলাকৃতি মুখাবয়ব অঙ্কন করেছেন। তার আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে চিত্রের তিনি যে তরুণদের চিত্র অঙ্কন করেছে সেখানে তরুণ তরুণীদের ছিপছিপে গঠনের চিত্র তুলে ধরেছেন। প্রেম ঘটিত চিত্রাঙ্কন, ওস্তাদ মোহাম্মদী একজোড়া প্রেমিক প্রেমিকার যে চিত্রাঙ্কন করেছে সেটি সেখানে দেখা যাচ্ছে যে তাদের গোপনে আলাপরত অবস্থায় তাদের সেই চিত্রটি তিনি অঙ্কন করেছেন। তার চিত্রকর্মের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যে অনুভূতি এবং গতিশীল চিত্রাঙ্কন, তার চিত্রের মধ্যে বিভিন্ন জীবজন্তুর গতিশীলতা, গ্রামীণ দৃশ্যের মধ্যে যে দৃশ্য তুলে ধরেছেন সেখানে গতিশীলতা অনুভূতি আবেগ তিনি তুলির আঁচড়ে তুলে ধরতে সক্ষম হয়েছেন। হাস্য উদ্দীপক চিত্রাঙ্কন, তিনি একটি চিত্রে বাদক দল নৃত্য পরিবেশন করছেন এবং সেখানে হাস্য উদ্দীপক কিছু চিত্রাঙ্কন তিনি চিত্র অঙ্কন করেছেন এবং সেটি তুলে ধরতে সক্ষম হয়েছেন। নৃত্য গীত, এখানে তিনি একটি চিত্রের মধ্যে তিনি একদল বাদক দলের নৃত্য এবং গীত পরিবেশনের যে দৃশ্য সেটি তিনি তুলে ধরেছেন। সেখানে 2 জন দরবেশকে ছাগলের চামড়ার পোশাক পরিহিত অবস্থায় নৃত্য করতে দেখা যাচ্ছে এবং কিছু বাদক দল তারা বাদক বাজাচ্ছেন, সেই দৃশ্যটি তিনি তুলে ধরেছেন। লম্বা কৌণিক টুপি, তার চিত্রের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে লম্বা কৌণিক টুপি তিনি পরিহিত ব্যক্তিদের প্রতিকৃতি অঙ্কন করেছেন। চিত্রকর হিসেবে ওস্তাদ মোহাম্মদীর বৈশিষ্ট্য এখানে অবদান সেটি তুলে ধরা হচ্ছে।
তার একটি চিত্রে বাহারাম মির্জার অ্যালবামে রক্ষিত একটা চিত্রাবলী রয়েছে। সেখানে 1527 থেকে 28 খ্রিস্টাব্দের তাবরিজে লিখিত এই গ্রন্থের আলোকে বাহারাম মির্জার অ্যালবামে ইস্তাম্বুলে রক্ষিত একটি চিত্র পাওয়া যায়, যেটি ওস্তাদ মোহাম্মদীর চিত্র বলে অনুমান করা হয়। সেই মিনিয়েচারে একজন সাফাভি যুবরাজের প্রতিকৃতি লক্ষ্য করা হয় এবং একই অ্যালবামে রক্ষিত আরেকটি চিত্র রয়েছে, যেটা 1584 সালে অঙ্কিত বলে ধারণা করা হয়। এই চিত্র থেকেই মোটামুটি ধারণা করা হয় তিনি প্রায় অর্ধ শতাব্দী কাল চিত্রকর্ম চর্চা করেছিলেন। এরপর আসি লুভ মিউজিয়ামের চিত্রাবলী। লুভ মিউজিয়ামে রক্ষিত 1578 সালে যে অঙ্কিত একটি গ্রামীণ দৃশ্য রয়েছে, সেখানে তিনি যাযাবর জাতিদের তাবু জীবনের বিভিন্ন দিক তিনি দক্ষতার সাথে তুলে ধরেছেন। এরপর আসি বিব্লিওথেক ন্যাশনালের চিত্রাবলী। বিব্লিওথেক ন্যাশনালের চিত্রাবলী, যেখানে ছাত্র শিক্ষকের বনভোজনের যে চিত্রটি সেখানে রক্ষিত আছে, সেখানে দেখা যাচ্ছে যে 3 জন ছাত্র 3 জন শিক্ষক আলাপরত অবস্থায় দেখা যাচ্ছে এবং এই মিনিয়েচারের একটি প্রধান আকর্ষণ হচ্ছে অতি সূক্ষ্ম এবং বলিষ্ঠ রেখার দ্বারা প্রতিকৃতি অঙ্কন, পাহাড় পর্বতের অঙ্কনের যে প্রচেষ্টা এবং ক্লাসিক্যাল যে স্বাভাবিক রীতির এখানে ব্যতিক্রম ঘটিয়ে অতি স্বল্প বিশেষ ধরনের রং ব্যবহার করা হয়েছে। যে রঙের স্বল্প রঙের ব্যবহারের মাধ্যমে ওস্তাদ মোহাম্মদীর যে বৈশিষ্ট্য, প্রধান বৈশিষ্ট্য তরুণদের গলাকৃতি এবং ছিপছিপে মুখাবয়ব ছিপছিপে দেহ গঠন, সেটি তিনি তুলে ধরেছেন। বোস্টন মিউজিয়ামের চিত্রাবলী। এখানে যে চিত্রটি রয়েছে সেখানে দেখা যাচ্ছে যে 50 ঊর্ধ্ব বয়সের একজন ব্যক্তিকে তার চিত্র তুলে ধরা হয়েছে। লেনিনগ্রাদে রক্ষিত চিত্রাবলী। লেনিনগ্রাদে রক্ষিত যে চিত্রটি রয়েছে সেটি ওস্তাদ মোহাম্মদীর অপর একটি বিখ্যাত চিত্রকর্ম, যার মাধ্যমে তার কৃতিত্ব প্রকাশ পেয়েছে। বেকের সংগ্রহে থাকা আরেকটি চিত্রাবলী, যেখানে দেখা যাচ্ছে হাস্য উদ্দীপক নৃত্য পরিবেশনরত কিছু চিত্রে দেখা যায়, যেটি আগে শিল্পীদের চিত্রায়িত চিত্রকর্মের কপি বলে ধারণা করা হয়। এই চিত্রে অদ্ভুত পোশাক এবং শিরভূষণ পরিহিত একদল ভ্রাম্যমাণ ব্যক্তিদের এখানে দৃশ্য অঙ্কন করা হয়েছে এবং ওস্তাদ মোহাম্মদী চিত্রে দেখা যাচ্ছে যে নৃত্যরত দরবেশদ্বয় ছাগলের চামড়ার যে পরিহিত পোশাক সেখানে পরিহিত অবস্থা আছে, যা হাস্যিক উদ্দীপকের বা হাস্য কৌতুকজনক ভাবে চিত্রায়িত হয়েছে। তাদের কৌতুকপূর্ণ ভাবভঙ্গি এখানে তুলে ধরা হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে কামাল উদ্দিন বিহিজাদ এবং ওস্তাদ মোহাম্মদীর চিত্রকলার থেকে বোঝা যায় যে কামাল উদ্দিন বিহিজাদের চিত্রকর্ম ছিল খুবই বিখ্যাত এবং তার চিত্রকর্ম এতটাই বিখ্যাত ছিল যে পরবর্তী তার অনেক শুভাকাঙ্ক্ষী এবং শিষ্য, তার গুণমুগ্ধ শিষ্যগণ বা ছাত্রগণ তাদের চিত্রকর্মকে বিহিজাদের যে চিত্র স্বাক্ষর সেটি নকল করে তার নামে চালিয়ে দেওয়া হয়েছে। আরেকটি বিশেষ কারণ ছিল, সেখানে চিত্রকর্মের এতটাই চাহিদা বৃদ্ধি পেয়েছিল যে বিহিজাদের চিত্রকর্মকে সেখানে দুর্লভ করার জন্য অনেক শাসকই দেখা যাচ্ছে যে বাহিরে তার শিষ্যদের দ্বারা চিত্রিত চিত্রাবলী বিহিজাদের চিত্রাবলী বলে চালিয়ে দিয়েছেন। এতে আসল কামাল উদ্দিন বিহিজাদের যে চিত্রকর্ম সেটি উদ্ধার করা অনেক দুরূহ ব্যাপার ছিল, তথাপিও তার কর্মকৌশলতা এবং কৃতিত্বপূর্ণ যে চিত্র সেগুলো যাচাই বাছাই করে উদ্ধার করা সম্ভব হয়েছে। আমরা
কামালউদ্দিন বিহিজাত এবং ওস্তাদ মোহাম্মদের চিত্রকলা সম্পর্কে যদি আরো বেশি বিস্তারিত জানতে চাই, তাহলে আমরা যে গ্রন্থগুলির সহায়তা নিব সেটি হচ্ছে AKM ইয়াকুব আলী, মুসলিম স্থাপত্য ও শিল্পকলা, ABM হোসেন, আরব স্থাপত্য, অধ্যাপক ডক্টর সৈয়দ মাহমুদুল হাসান, মুসলিম শিল্পকলা ও স্থাপত্য, প্রফেসর মোহাম্মদ আব্দুল করিম ও ডক্টর মোহাম্মদ আবুল কালাম, মুসলিম স্থাপত্য ও প্রত্নতত্ত্বের বিকাশ। এছাড়াও অ্যান্ড্রি গোগার্ডের লেখা দ্য আর্ট অফ ইরান, লন্ডন, জর্জ অ্যালেন এবং আনউইন লিমিটেড থেকে 1965 সালে যে প্রকাশিত গ্রন্থটি রয়েছে তার সাহায্য আমরা নিতে পারি, এবং এই গ্রন্থগুলো থেকে আমরা আরো বেশি তথ্য এবং নির্ভুল চিত্রকর্মগুলো আমরা উদ্ধার করতে পারি এবং নিজেকে সমৃদ্ধ করতে পারি। সুপ্রিয় শিক্ষার্থী, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।